আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নতুন একটা কোর্স শুরু করতে যাচ্ছি, যেটি হলো অনার্স তৃতীয় বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের কমপ্লেক্স অ্যানালাইসিস কোর্সটি, যার প্রথম অধ্যায়টা আমরা আজকে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নামটা হলো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। আপনারা জানেন কমপ্লেক্স নাম্বার সম্পর্কে আমরা এর আগে অনেক কিছুই জেনেছি। কমপ্লেক্স নাম্বার আসলে কি? আমরা জানি কমপ্লেক্স নাম্বারকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। কমপ্লেক্স নাম্বারকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। কমপ্লেক্স নাম্বারটা হলো কোন একটা বাস্তব সংখ্যা এবং কোন একটা অবাস্তব সংখ্যার যখন একত্রিত থাকে তখন সেটাকে জটিল সংখ্যা বলা হয়। তাহলে আমরা জানি এক্স হলো একটা বাস্তব সংখ্যা, এখানে ওয়াইটা হলো একটা বাস্তব সংখ্যা, তবে ওয়াই এর সাথে যখন আই যুক্ত থাকে তখন সেটা অবাস্তব অংশ হয়। আই বলতে বোঝায় √(-1). এটা হলো আমাদের প্রাথমিক আলোচনা জটিল সংখ্যা। দেখো আমরা জানি এই এক্সটাকে বলা হয় রিয়েল এক্স এবং এই ওয়াইটাকে বলা হয় ইমাজিনারি ওয়াই। আপনারা ইতিমধ্যে এগুলো জানেন যে জটিল সংখ্যাটা কি। জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড ইকুয়াল এক্স প্লাস আই। এটা হলো জটিল সংখ্যার আদর্শ রূপ, যেখানে এক্সটাকে বলা হয় রিয়েল এক্স, ইমাজিনারি অর্থাৎ ওয়াইটাকে বলা হয় ইমাজিনারি, অর্থাৎ এই অংশটাকে বলা হয় ইমাজিনারি পার্ট অর্থাৎ কাল্পনিক অংশ, এবং প্রথমটাকে বলা হয় বাস্তব অংশ। দেখেন এরপরে আমরা আরো জানি যে জটিল সংখ্যার আকার এক্স প্লাস আই ওয়াই। জটিল সংখ্যার যে আদর্শ আকার এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যার আদর্শ আকারের পোলার আকারটা কি? পোলার আকারটা হলো কস থেটা প্লাস আই সাইন থেটা। মনে করে দেখেন আমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে শিখেছিলাম এই থেটা হলো একটা আর্গুমেন্ট, থেটা হলো আর্গুমেন্ট, অর্থাৎ থেটা এই দুইটা জায়গায় থেটাই সমান, অর্থাৎ এক্স প্লাস আই থেটা সমান সমান কস থেটা প্লাস আই সাইন থেটা। এটা হলো আমাদের জটিল সংখ্যার পোলার আকার। এটাই মূলত আমার জটিল সংখ্যার এই প্রাথমিক আলোচনা। এবার আমাদের যেগুলো শিখতে হবে আমাদের অধ্যায় থেকে, মূলত এই প্রথম অধ্যায় থেকে বেশ কিছু প্রমাণ বা বেশ কিছু অঙ্ক করতে হবে, যার মধ্যে গুরুত্বপূর্ণ আমরা কয়েকটি লিখে রাখছি। এখন আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবো, যেটা আমাদের পরীক্ষায় আসবে। দেখেন যদি আমরা প্রবলেম 3 নম্বরটা থেকে শুরু করি, 3 নম্বর প্রবলেমটা বলা হয়েছে যে রাশিগুলোর সকল মান নির্ণয় করো। এখানে দুইটা অঙ্ক দিয়েছে, একটা দিয়েছে আই প্লাস 1+i⁴ এবং 1+i⁴ সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা ইতিমধ্যে বুঝতেছেন যে দুটো অঙ্ক কিন্তু একই রকম, একটার পাওয়ার 1/4, একটার পাওয়ার 1/7। আমরা যদি যে কোনো একটা করি সুপ্রিয় শিক্ষার্থী, যখন আমাদের কোনো রাশিগুলোর সকল মান নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমাদের যে জটিল আকারটা থাকে বা যে জটিল সংখ্যার আকারটা থাকে, এটাকে আমাদের পোলার আকারে নিয়ে যেতে হয়, পোলার আকারে নিয়ে যেতে হয়। দেখেন আমরা 3 নম্বরটা প্রথমে করবো, সেটা হলো সলভ। দেখেন তাহলে এখানে আমাদের আছে 1+i, এখানে দেখেন আমরা লিখি 1+i। দেখেন এটাকে যদি আমাদের পোলার আকার করতে হয়, আমরা জানি এখানে প্রথমে √2 দ্বারা গুণ করতে হয়। তাহলে এখানে দেখেন আমরা লিখতে পারি 1/√2 প্লাস i/√2। দেখেন কেন লিখলাম √2? আমরা জানি 1/√2 এটা হলো সাইন 45 ডিগ্রি বা কস 45 ডিগ্রি মান। আমরা জানি কস 45 সমান সাইন 45 সমান সমান 1/√2, অর্থাৎ সাইন 45 কস 45 দুটোর মানে 1/√2। আমরা জানি 45 ডিগ্রিকে আমরা 45 ডিগ্রিকে π/4 লিখতে পারি। আমরা জানি পায়ের মান হলো 180, 180কে 4 দ্বারা ভাগ করলে 45। তাহলে আমরা এখানেও লিখতে পারি সাইন π/4 সমান 1/√2। দেখেন আমরা তো জানি যে জটিল সংখ্যার পোলার আকারটা হলো, দেখেন আমরা তো একটু আগে শিখলাম যে জটিল সংখ্যার পোলার আকারটা সেটা হলো, জটিল সংখ্যার পোলার আকারটা হলো দেখেন এক্স প্লাস আই ওয়াই। জটিল সংখ্যার পোলার আকার হলো cos থেটা প্লাস আই সাইন থেটা। তাহলে দেখেন এখানে আমরা লিখব cos π/4 প্লাস আই সাইন π/4। দেখেন আই সাইন π/4। তাহলে দেখেন
আমাদের কিন্তু cos θ প্লাস i sin θ এই আকারে চলে আসলো, cos θ প্লাস i sin θ। তাহলে এখানে যদি আমরা একটু নোট দিয়ে রাখি, সেটা হলো cos পাই বাই 4 সমান sin পাই বাই 4, এটার মান হলো 1/√2, মান হলো 1/√2। দেখেন তাহলে এটা পেলাম। এবার দেখেন আমাদেরকে বলছিল 1 প্লাস i টু দি পাওয়ার 4 এটার মান নির্ণয় করতে। তাহলে দেখেন আমরা এইখানে লিখতে পারি, √2, এখানে হচ্ছে cos 2n পাই প্লাস পাই বাই 4। সুপ্রিয় শিক্ষার্থী, একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমাদের রাশিগুলোর সকল মান নির্ণয় করতে বলে, রাশিগুলোর সকল মান নির্ণয় করতে বললে মনে রাখবেন যে মান নির্ণয় করতে বললে আমরা থিটা এর জায়গায় 2n পাই প্লাস থিটা বসাবো, দেখেন। তাহলে দেখেন আমাদের এখানে ছিল cos θ হলো পাই বাই 4, তাহলে আমরা এখানে বসাবো পাই বাই 4 এর জায়গায় 2n পাই প্লাস থিটা, যেহেতু পাই বাই 4। এবার দেখেন এর সাথে বসাবো প্লাস i sin, এখানেও বসাবো আমরা 2n পাই প্লাস পাই বাই 4। দেখেন পাই বাই 4, এদের পাওয়ার ছিল 1/4, যেহেতু আমরা এই পাশে পাওয়ার 1/4, ঠিক এই পাশে আমরা পাওয়ার 1/4 লিখছি। তাহলে দেখেন এখানে √2 ছিল, √2 দিয়েছি, cos পাই বাই 4 ছিল, আমরা cos পাই বাই 4 এর জায়গায় 2n পাই প্লাস পাই বাই 4 দিয়েছি, sin পাই বাই 4 ছিল 2n পাই প্লাস পাই বাই 4, এখানে পাওয়ার যেহেতু 1/4, এখানে পাওয়ারটা আমরা 1/4 এ দিয়েছি। সুতরাং এবার দেখেন আমরা কি করতে পারি। এবার মনে করে দেখেন আমরা অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স কোর্সে আমরা শিখছিলাম ডিময় ভরের উপপাদ্য। সেখানে আমরা শিখেছিলাম যে cos θ প্লাস i sin θ এর পাওয়ার যদি কখনো n থাকে, তবে তার মানটা হয় cos n θ প্লাস i sin n θ, যেখানে দেখেন যেখানে এই n এর মানটা হয় 1 2 ডট 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 n মাইনাস 1, 1 2 3 আমাদের ক্রমিক সংখ্যাগুলো এবং n মাইনাস 1 পর্যন্ত। তাহলে দেখেন আমরা ডিময়ের উপপাদ্য যা শিখছিলাম, যদি cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n থাকে, তাহলে n টা থিটার সাথে গুণ আকারে চলে যাবে, তাহলে দেখেন এখানেও তো আমাদের cos θ, cos 2n পাই প্লাস পাই বাই 4, এই সম্পূর্ণটা হলো থিটা, ঠিক একেবারে sin 2n পাই প্লাস পাই বাই 4, এটাও থিটা। তাহলে cos θ প্লাস i sin θ, এদের পাওয়ারটা যেহেতু 1/4 আছে, তাহলে পাওয়ারটা এদের সাথে গুণ আকারে চলে যাবে। তাহলে দেখেন আমরা লিখতে পারি, তাহলে √2 এর পাওয়ারটা হলো 1/4, তাহলে এখানে যদি আমরা লিখি √2 যার পাওয়ারটা হলো 1/4, এবং একই সাথে দেখেন এখানে আছে আমাদের cos 2n পাই প্লাস পাই বাই 4, তাহলে এখানে যদি আমরা গুণ করি, তাহলে এখানে হবে cos 1/4 ইন্টু, দেখেন এখানে আমাদের আছে 2n পাই প্লাস পাই বাই 4। যদি আমরা চাই এটাকে লসাগু করে রাখতে পারি, দেখেন লসাগু করলে হবে না কত, এখানে 4, এখানে দেখেন হচ্ছে 8n পাই প্লাস পাই, 2n পাই প্লাস পাই, দেখেন এইটা হচ্ছে 8n পাই প্লাস পাই বাই 4। আর দেখেন তাহলে এখানে থাকতেছে আমাদের i দেখেন sin, তাহলে এখানে আমাদের 1/4 গুণ আকারে চলে যাবে, এবং এখানে দেখেন হচ্ছে 4 নিচে লসাগু 4, এখানে হচ্ছে 8n পাই, দেখেন 8n পাই প্লাস পাই, দেখেন আমাদের মানটা এইটা থাকতেছে। তাহলে দেখেন আমরা যদি চাই, আমরা জানি √2 এর মানটা হলো হাফ, তাহলে দেখেন আমরা 2 দিলাম আর রুটের মানটা হলো হাফ, তাহলে দেখেন এখানে রুটের মানটা থাকতেছে হাফ, এখানে একটু দেখেন এখানে আছে √2, রুটের মানটা হলো 1/4, তাহলে দেখেন আমরা লিখতে পারি 2 এর পাওয়ারটা হলো হাফ আর এখানে 1/4 আছে, তাহলে দেখেন এখানে টোটালটা কিন্তু মানটা আসতেছে যে 2 টু দি পাওয়ার
1/8, দেখেন 2 to the power 1/8 মানটা আসছে। তাহলে আমরা একবারে বসাই যে এখানে 2 to the power, তাহলে এখানে আসতে দেখেন 1/8, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1/8, দেখেন 2 to the power 1/8, এটা আমরা লিখতে পারি, এখানে রাখলে কোনো সমস্যা নেই। এবার দেখেন এখানে আমরা কি লিখতে পারি, দেখেন এখানে আমরা লিখতে পারি যে cos, দেখেন এখানে আছে 4, তাহলে এখানে হচ্ছে নিচে 16, দেখেন এখানে হচ্ছে 16, দেখেন এখানে হচ্ছে 16, এবং এখানে দেখেন আচ্ছা 8n পাই প্লাস পাই, যদি আমরা এখানে পাইটা কমন নিই তাহলে দেখেন এখানে হচ্ছে 8n প্লাস 1 ইন্টু পাই, দেখেন পাই আমাদের, দেখেন এখানে হচ্ছে cos 8n প্লাস 1 ইন্টু পাই বাই 4 আর 4 16। ঠিক একইভাবে দেখেন এখানে হচ্ছে i sin, নিচে হচ্ছে 16, আর উপরে একইভাবে দেখেন এখানে থাকতেছে 8n প্লাস 1 ইন্টু পাই, যেখানে যেখানে দেখেন যেখানে n সমান, আমরা একটু আগে বলছিলাম যে এখানে n এর মানটা হবে 0 1 n মাইনাস 1, তাহলে এখানে দেখেন আমাদের পাওয়ারটা ছিল 1/4, তাহলে এখানে n এর মানটা হবে 0 1 2 3, অর্থাৎ নিচে যে মানটা থাকবে 4 তার থেকে এক কম পর্যন্ত আমাদের n এর মানটা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটাই তাহলে আমাদের মোরাললেস অ্যান্সারটা। দেখেন আমাদের বলছিল রাশিগুলো সকল মান নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা প্রথমে জটিল সংখ্যার আকারটাকে পোলার আকারে নিয়ে গেলাম, পোলার আকারে নেওয়ার পর থিটার জায়গায় 2n পাই প্লাস থিটাটা বসালাম, যেহেতু এখানে আমাদের 1/4 ছিল আমরা এই পাশে 1/4 পাওয়ারটা দিয়েছি, তারপরে দেখেন আমাদের 1/4টা √2 উপরে আছে তাই দিয়েছি, এবং এখানে আমাদের যেহেতু 1/4টা আছে এটাকে আমরা ডিময়ভরের উপপাদ্য অনুসারে cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার n সমান আমরা জানি cos n θ প্লাস i sin n θ। এখন ওই n এর মানটা যেহেতু গুণ আকারে আছে আমরা দিয়েছি cos 1/4 ইনটু থিটাটাকে আমরা লসাগু করে দিয়েছি। দেখেন এখানে 4 এর নিচে আছে 1, তাহলে 4 এবং 1 এর লসাগু হলো 4, তাহলে এখানে হচ্ছে 8n পাই। 8 যদি এখানে যদি আপনারা না বুঝেন একটু আবার এখানে দেখেন, এখানে আমরা লিখছিলাম 2n পাই প্লাস পাই/4, দেখেন যদি এটা লসাগু করি তাহলে এর নিচে মনে করেন 1 আছে, দেখেন 1 আর 4 লসাগু হলো 4, তাহলে 4 দুগুণ এখানে হচ্ছে 8, 8n পাই প্লাস এখানে হচ্ছে 4 4 কাটা, এখানে দেখেন একটা শুধু পাই, তাহলে এইটা আমরা এখানে লিখছি লসাগুটা, এখানেও একই রকম। তারপর দেখেন এখানে 2 এর পাওয়ার যেহেতু হাফ আর উপরে আছে 1/4, তাহলে এখানে গুণ করলে দেখেন 1/8 হচ্ছে, আমরা দিয়েছি cos, এখানে পাইটা কমন নিয়েছি 8n প্লাস 1 ইনটু পাই বাই 16, এখানে আছে i sin 8n প্লাস 1 ইনটু পাই বাই 16, যেহেতু এখানে পাওয়ার ছিল 1/4 আমাদের এখানে n এর মানটা হবে 0 1 2 3, যদি এখানে 4 এর জায়গায় 6 থাকতো তাহলে আমরা লিখতাম 0 1 2 3 4 5, অর্থাৎ যেই সংখ্যাটা থাকবে তার এক কম পর্যন্ত বা তার এক কম নিয়ে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমাদের এই n এর মানটা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এইটাই হলো আমাদের অ্যানসার, এইটাই হলো আমাদের অ্যানসার। দেখেন এটা তো আমরা করলাম, কিন্তু এখানে দেখেন আরেকটা অঙ্ক আমাদের বলছে যে 1 প্লাস i টু দি পাওয়ার 1/7, এটাও তাহলে আমাদের একই রকমই হবে, শুধু দেখেন পার্থক্যটা এখানে 1/4 আছে, ওখানে আমাদের হবে 1/7। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, দেখেন এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, চেষ্টা করবেন আপনারা। আশা করি দেখেন অঙ্কটা বুঝেছেন, অঙ্কটা একদম সোজা, যদি আপনারা একটু চেষ্টা করেন আশা করি আপনারা প্রতিটা অঙ্কই পারবেন। এবার দেখেন আমরা প্রবলেম 2 নম্বরটা করার চেষ্টা করব। দেখেন প্রবলেম 2 নম্বরটা করার চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন এবং সম্ভব হলে খাতা কলম কাছে রেখে অঙ্কগুলো তুলবেন, এবং ক্লাস যখন শেষ হবে তারপর আপনারা অঙ্কগুলো চেষ্টা করবেন, যে হোমওয়ার্ক গুলো দেওয়া থাকবে এই হোমওয়ার্ক গুলো করবেন আপনারা, তাহলে দেখবেন এই ক্লাসের পরে আপনাদের অঙ্কটা আর কোনো সমস্যা থাকবে না। তবে যদি আমি অঙ্ক করালাম আপনারা দেখলেন কিন্তু পরে আপনারা চেষ্টা করলেন না, তাহলে কিন্তু অঙ্ক পারবেন না আপনারা। দেখেন আমরা প্রবলেম 1 নম্বরটা করব। প্রবলেম 1 নম্বরটা একটা প্রমাণ, যে দেখাও যে এইটা একটা প্রমাণ, এটা দুইটা প্রমাণ, এই দুটো অঙ্ক থেকে প্রতিবার প্রশ্ন আসে, প্রতিবার বা 1 বছর পর পর প্রশ্ন এখান থেকে আসেই মাস্ট বি। এখন দেখেন এই প্রমাণ দুটো আমরা কিভাবে করতে পারি, আগে বলে নি জেড বলতে আমরা আগে শিখেছি যে জেড বলতে বোঝায় একটা জটিল সংখ্যা যার আদর্শ সংখ্যা হলো এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ জেড বলতে একটা জটিল সংখ্যা বোঝায়, জাস্ট এইটাই আমাদের মনে রাখলে হচ্ছে, এখানে জেড বলতে একটা জটিল সংখ্যা বোঝায়। দেখেন 1 নম্বর প্রমাণটার কথা কি বলছে, 1 নম্বর প্রমাণ আমাদের প্রমাণ করতে বলছে, দেখেন বলছে মডুলাস, এটাকে বলা হয় মডুলাস
z1 প্লাস z2 অর্থাৎ দুটো জটিল সংখ্যার সমষ্টির মডুলাস হবে আলাদা আলাদা, ওই সংখ্যা দুটো, ওই জটিল সংখ্যা দুটোর আলাদা আলাদা মডুলাসের সমষ্টি থেকে ছোট বা সমান। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন আমরা কি করতে পারি, এখানে আমরা লিখি যে আমরা জানি, দেখেন আমরা লিখি যে আমরা জানি। এক নম্বরটা প্রমাণ করতে পারলে আমরা দুই নম্বরটা এমনিতেই হয়ে যাবে। আমরা এক নম্বরটা যদি ভালো করে বুঝি, দুই নম্বরটা কোনো বিষয় না, আমরা এমনিতেই পাবো। দেখেন আমরা লিখি আমরা জানি, এবং এই প্রমাণটা করতে হলে আমাদের বেশ কিছু সূত্র প্রয়োজন হবে। দেখেন আমি সূত্রটা লিখে দিব। প্রথমে লিখে যে আমরা জানি, দেখেন আমরা জানি z1 প্লাস z2 এর বর্গ করলে হবে, এটা বর্গ করলে হবে z1 প্লাস z2 z1 প্লাস z2 তার বার। অর্থাৎ দেখেন আমরা যদি সূত্রগুলো এখানে লিখে দিই, সূত্রগুলো লিখে দিই, সেটা হলো জেড স্কোয়ার সমান সমান জেড ইন্টু জেড বার। জেড বার এটাকে বলা হয় অনুবন্ধী, এটাকে বলা হয় অনুবন্ধী জটিল সংখ্যা। আপনাদের অনুবন্ধী জানেন তো, দেখেন কনজুগেট অর্থাৎ অনুবন্ধী, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই এটার অনুবন্ধী হলো এক্স মাইনাস আই, অর্থাৎ যেখানে আইটা থাকে আয়ের আগের চিহ্নটা পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এইটার অনুবন্ধী হলো, অনুবন্ধীর উপরে একটা চিহ্ন বার চিহ্ন দিতে হয়, এটার অনুবন্ধী হলো মাইনাসটা। অর্থাৎ আমি যদি এখন একটা বলি যে এক্স মাইনাস আই ওয়াই, এটার অনুবন্ধীটা হবে এক্স প্লাস আই ওয়াই। আশা করি আপনারা বুঝেছেন। এবার দেখেন, তাহলে এটা হলো আমাদের এক নম্বর সূত্র, এই সূত্রের মধ্যে প্রয়োজন হবে। এবার দেখেন আমরা কি করব, এবার দেখেন আমরা লিখতে পারি এটা সমান, এখানে দেখেন z1 প্লাস z2 এবং এখানে হচ্ছে z1 ড্যাশ প্লাস z2 ড্যাশ। দেখেন এখানে আরেকটা সূত্র ব্যবহৃত হচ্ছে, সেটা হলো, দেখেন সেটা হলো z1 প্লাস z2, এইটার উপর যদি বার থাকে আমরা এটাকে আলাদাভাবে আলাদাভাবে বার দিয়ে লিখতে পারি, আলাদাভাবে বার দিয়ে লিখতে পারি। এবার দেখেন, এবার আমরা গুণ করে দিব এটার সাথে এটা, এটার সাথে এটা, সাধারণ নিয়মে গুণ। তাহলে দেখেন z1 ড্যাশ প্লাস, এখানে দেখেন হচ্ছে z1 z2 ড্যাশ প্লাস z2 z1 ড্যাশ প্লাস z2 z2 ড্যাশ। দেখেন z1 ড্যাশ এটা বলতে বোঝায় z1 তার স্কয়ার। দেখেন আমরা আগেই লিখছিলাম z ড্যাশ, এই দুটো গুণ আকারে থাকলে তার হয় মডুলাস স্কয়ার। তো আমরা এখানে লিখতে পারি z1 ড্যাশ সমান সমান z1 মোড তার স্কয়ার। ঠিক একইভাবে দেখেন আমরা এই যে z2 ড্যাশ এটার বদলে লিখতে পারি z2 স্কয়ার। এবার দেখেন এইখানে আমাদের আছে z1 ড্যাশ প্লাস z1 ড্যাশ, এইটা সমান আমরা লিখতে পারি দেখেন 2 রিয়েল z1 z2 ড্যাশ। অর্থাৎ এখানে এটা হলো একটা সূত্র, সেটা হলো z1 z2 ড্যাশ প্লাস z2 z1 ড্যাশ সমান 2 রিয়েল z1 2 রিয়েল, দেখেন 2 রিয়েল z1 z2 ড্যাশ। এবার দেখেন এখানে আমরা লিখতে পারি বা, এখানে আমাদের আছে z1 প্লাস z2 ড্যাশ z2 তার স্কয়ার সমান সমান, আচ্ছা দেখেন এখানে আমরা লিখতে পারি ইজ লেস দ্যান, দেখেন ইজ লেস দ্যান ইকুয়াল, এখানে আছে আমাদের z1 স্কয়ার প্লাস z2 স্কয়ার প্লাস 2 z1 z2। কারণ দেখেন এখানে আরেকটা সূত্র, সেটা
হলো রিয়েল জেড is less than equal জেড। দেখেন এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এবার দেখেন, এবার আমরা কি লিখতে পারি, দেখেন বা z1 প্লাস z2 স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল, আমরা জানি z1 স্কোয়ার, দেখেন আমরা জানি z স্কোয়ার সমান সমান z1, তাহলে এখানে দেখেন যেটা আছে আমরা সেটা লিখে রাখি, z1 তার স্কোয়ার প্লাস এখানে দেখেন আছে z2 তার স্কোয়ার প্লাস 2, দেখেন এখানে আছে z1 z2 মোট z1 z2, তাহলে এখানে দেখেন আরেকটা সূত্র, সেটা হলো, দেখেন এখানে আরেকটা সূত্র সেটা হলো, দেখেন এখানে আরেকটা সূত্র সেটা হচ্ছে আরেকটা সূত্র সেটা হচ্ছে এখানে আমরা আলাদাভাবে লিখতে পারি যে z1 z2, কারণ কারণ মডুলাস মোড z1 z2 সমান z1 ইন্টু z2, অর্থাৎ z1 z2 সম্পূর্ণটার ভিতর যদি রুট z1 z2 যদি মোড থাকে আমরা আলাদা আলাদা মোডটা লিখতে পারি। তাহলে দেখেন এখানে আসলো আমাদের, এখানে দেখেন আসছে z1 প্লাস z2 তার স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখেন আমরা এখানে লিখতে পারি যে মোড z1 স্কোয়ার মোড z1 প্লাস মোড z2 তার হোল স্কোয়ার, এটা হলো a প্লাস b হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্র থেকে আমরা এটা, অর্থাৎ দেখেন যে এটাও যদি বলেন লিখে দিই সমস্যা নাই, এটা হলো a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দেখেন 2ab প্লাস b স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার। এবার দেখেন দুই পাশে যদি স্কোয়ারটা উঠাই দেন তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে z1 প্লাস z2 is less than equal, এখানে আছে z1 প্লাস z2, এইটাই হলো আমাদের প্রমাণ, বা এইটাই হলো আমাদের প্রমাণ করতে বলছে, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। দেখেন আমাদের বলছে z1 প্লাস z2 is less than equal মোড z1 প্লাস মোড z, এটা আমাদের পরবর্তী এটা প্রমাণ হয়েছে। যদি আমরা অঙ্কটা প্রথম থেকে আবার খুঁজি, এখানে আমরা লিখলাম এইটা সমান সমান এইটা যোগ এইটার অনুবন্ধী, এখন আমরা লিখছিলাম যে মোড জেড আর স্কয়ার সমান জেড ইনটু জেড জেড এর অনুবন্ধী বা জেড বার। দেখেন এখানে সম্পূর্ণটাকে যদি আপনারা জেড ধরেন, দেখেন এই সম্পূর্ণটাকে যদি আপনারা জেড ধরেন, এই সম্পূর্ণটাকে যদি আপনারা জেড ধরেন, তাহলে জেড বলতে বোঝায় এইটা হলো জেড, এটা হলো দেখেন জেড বার। তাহলে আমরা লিখছিলাম এখানে জেড মোড তার স্কয়ার সমান সমান জেড ইনটু জেড বার, এখানেও কিন্তু আমরা লিখছি জেড ইনটু জেড বার। এবার দেখেন এর পরের সূত্রটা ছিল এমন যে জেড বার সমান সমান z1 z1 প্লাস z2 এর বার বলতে বোঝাই z1 বার প্লাস, অর্থাৎ এটাকে আমরা আলাদা আলাদা লিখতে পারি। দেখেন এখানে আমাদের ছিল z1 প্লাস z2 বার, এটা আমরা আলাদা লিখছি z1 বার z2 বার, এটা সিম্পল সূত্র। এবার দেখেন আমরা সাধারণভাবে গুণ করলাম, এটার সাথে প্রথমে এইটার সাথে এইটা গুণ করলাম প্রথমে, তারপর এটার সাথে এইটা, অর্থাৎ আমরা গুণ করলাম পরের লাইনে। দেখেন পরের লাইনে যখন গুণ করলাম এই z1 z1 ড্যাশ z1 z1 ড্যাশ, দেখেন z1 z1 ড্যাশ এটার বদলে আমরা লিখতে পারি z1 স্কয়ার z1, দেখেন এই যে এই সূত্রটা z1 z1 ড্যাশ সমান সমান আমরা লিখতে পারি মোড z1 স্কয়ার। ঠিক একইভাবে z2 টাও লিখলাম, এই z2 টাও লিখলাম, দেখেন এই z2 টাও লিখলাম। তারপর দেখেন এখানে আছে z1 z2 ড্যাশ, এরপরটা আছে z2 z1 ড্যাশ, এটার বদলে আমরা একবারে লিখতে পারি 2 রিয়েল z1 z2 ড্যাশ, এটা একটা সূত্র আমাদের, এটা একটু মাথায় রাখবেন 2 রিয়েল z1 z2 ড্যাশ। তারপর দেখেন আমরা বলতে পারি রিয়েল z is less than equal মোড z, তাহলে এখানে আমাদের আছে রিয়েল z1 z2 ড্যাশ, তাহলে এখানে আমরা উঠাই দিব, ইকুয়ালের জায়গায় লিখবো লেস দ্যান ইকুয়াল টু রিয়েল রিয়েল z1 z2 ড্যাশ, এটা উঠে দেওয়া হবে z1 z2 মোড। এবার দেখেন z1 z2 মোডকে আমরা আলাদাভাবে লিখতে পারি, সেটা হলো z1 আলাদাভাবে মোডে লিখতে পারি, z2 আলাদাভাবে মোডে লিখতে পারি, এটা আরেকটা সূত্র। এবার দেখেন তাহলে এখানে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এখানে আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার, এবার ওই স্কয়ারটা উঠাই দিলাম, দেখেন অ্যানসারটা আমাদের হয়ে গেল। অঙ্কটা দেখেন একদম সোজা, তো আপনারা যদি চেষ্টা করেন আশা করি আপনারা পারবেন। এবার দেখেন আমরা যদি 2 নম্বরটা দেখি, দেখেন আমরা যদি 2 নম্বরটা দেখি, দেখেন 2 নম্বরটার ক্ষেত্রে কি করতে হবে,
2 নম্বরের ক্ষেত্রে কি করতে হবে একটু দেখেন আপনারা। দেখেন 2 নম্বরটার ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলছে z1 মাইনাস z2 মোড লেস দ্যান ইকুয়াল z1 মোড প্লাস z2 মোড। Z2 করতে হলে আমাদের Z1 টা করতেই হবে, Z1 টা লাস্ট পর্যন্ত করতে হবে, Z1 টা লাস্ট পর্যন্ত করতে হবে। অর্থাৎ দেখেন Z1 থেকে আমরা পাই, Z1 থেকে দেখেন আমরা পেয়েছি, বা যদি আমরা লিখি এখানে আমরা জানি, দেখেন আমরা জানি লেখা লাগবে না আপনাদের। Z2 করতে হলে অর্থাৎ 2 নম্বরটা করতে হলে আপনাদের Z1 টা করতেই হবে। Z1 এ দেখেন অর্থাৎ 1 নম্বর 1 নং এ আমরা কি পেয়েছি একটু দেখেন। 1 নং এ আমরা পেয়েছি Z1 প্লাস Z2 মোড ইজ লেস দ্যান ইকুয়াল, এখানে পেয়েছি Z1 প্লাস Z2। দেখেন এটাকে যদি আপনারা এটা দেখেন, এটাকে যদি আপনারা 1 নং দেন, এটাকে যদি 1 নং দেন, এবার লিখেন 1 নং এর, দেখেন 1 নং এর Z, 1 নং এর 1 নং এর Z2 এর স্থলে মাইনাস Z2 বসায়। দেখেন আপনারা 2 নংটা করতে হলে 1 নংটা সম্পূর্ণ করতে হবে। 1 নংটা সম্পূর্ণ করার পর 1 নং এর যেখানে Z2 আছে, Z2 এর স্থলে আপনারা মাইনাস Z2 বসাবেন। দেখেন বসিয়ে দেখি আমরা, বসাই, দেখেন বসাইলে কি আসে। এখানে দেখেন আসতেছে Z1, Z2 আছে, যদি মাইনাস Z2 বসে তাহলে এখানে হচ্ছে দেখেন মাইনাস Z2। এবার দেখেন লেস দ্যান ইকুয়াল, এখানে আছে আমাদের Z1 আমরা লিখলাম, প্লাস Z2, Z2 এর জায়গায় আমরা লিখবো মাইনাস Z2। এবার দেখেন অতএব Z1 মাইনাস Z2 লেস দ্যান ইকুয়াল, এখানে আছে Z1 প্লাস Z2। কারণ আমরা জানি যে মোডের ভিতর যদি কখনো মাইনাস থাকে সেটা অলওয়েজ পজিটিভ হয়ে যায়, মোডের ভিতর মাইনাস থাকলে সেটা অলওয়েজ পজিটিভ হয়ে যায়। তাহলে দেখেন এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল, Z1 মাইনাস Z2 লেস দ্যান ইকুয়াল Z1 মোড প্লাস Z2 মোড। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে 2 নম্বরটা করতে হলে আমাদের 1 নম্বরটাকে সম্পূর্ণরূপে করতে হবে, দেন 1 নং এর Z2 এর জায়গায় মাইনাস Z2 বসাইতে পারলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আজকের ক্লাসটা আপনাদের বোধগম্য হবে এবং আপনারা খুব সহজে অঙ্কগুলো করতে পারবেন। আর আমি আশাবাদী অঙ্কগুলো যদি আপনারা বাড়িতে একটু চর্চা করেন আপনারা পরীক্ষা হলে করতে পারবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো